থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত অঞ্চল এখন রণক্ষেত্র। একের পর এক হামলা পাল্টা হামলায় দুই দেশের সেনা ও বেসামরিকদের রক্তে রঞ্জিত হয়েছে সীমান্ত। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৩২ জন, আহত হয়েছেন ১৩০ জনের বেশি। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সীমান্তবর্তী জেলাগুলোতে জারি করা হয়েছে সামরিক আইন, গড়ে তোলা হয়েছে শত শত আশ্রয় কেন্দ্র। গত বৃহস্পতিবার কম্বোডিয়ার এক বৌদ্ধ মন্দিরে রকেট হামলার মাধ্যমে সংঘাতের সূচনা হয়, যেখানে মন্দিরে আশ্রয় নেওয়া এক বেসামরিক নাগরিক প্রাণ হারান। কম্বোডিয়ার দাবি, এই হামলা চালিয়েছে থাই সেনারা। এর প্রতিক্রিয়ায় পাল্টা হামলা শুরু করে কম্বোডিয়ান বাহিনী। এরপরই সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়ে তুমুল লড়াই, যেখানে বুলেট আর কামানের গোলার বিভীষিকায় ঘর ছাড়া হয় হাজারো মানুষ। কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত তাদের পক্ষের হতাহতের সংখ্যা ৮ সেনা সদস্য ও ৮ বেসামরিক নাগরিক। আহত হয়েছেন অন্তত ৭০ জন। দেশটির বিহার অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে ২০,০০০-এর বেশি মানুষ। কম্বোডিয়ান সংবাদ মাধ্যম খামের টাইমস জানিয়েছে, থাই সেনাদের হামলায় বহু ঘরবাড়ি ও নাগরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে থাই কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষে তাদের ৬ সেনা সদস্য এবং ১৩ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা অন্তত ৫৯ জন। সীমান্তবর্তী ৮টি জেলায় সামরিক আইন বলবৎ রয়েছে এবং ৩০০টিরও বেশি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে ১,৩৮,০০০ মানুষ। থাইল্যান্ড পাল্টা অভিযোগ করেছে, কম্বোডিয়ান বাহিনী আগ্রাসী অবস্থান নিয়েছে এবং মন্দির অঞ্চলকে যুদ্ধের ঢাল হিসেবে ব্যবহার করছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ডেকেছে জরুরি বৈঠক। সেখানে কম্বোডিয়ার দ্রুত যুদ্ধবিরতির দাবি থাকলেও থাইল্যান্ড জানিয়েছে, কম্বোডিয়া যদি কূটনৈতিকভাবে বা তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনায় আগ্রহ দেখায় তবে থাইল্যান্ডও প্রস্তুত। তবে দুই পক্ষ কেউই ছাড় দিতে নারাজ। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মাটি কিছুটা শান্ত হলেও আবারও আগুন জ্বলতে শুরু করেছে। সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতের পর ধারণা করা হয়েছিল ইরান সামরিক ও অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে, কিন্তু সেই ধারণা অবশেষে মিথ্যা প্রমাণিত হল। ইরান একের পর এক চমক দেখিয়ে বুঝিয়ে দিচ্ছে তারা ফুরিয়ে যায়নি, বরং ফিরছে ভয়ঙ্কর রূপে। চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্র চালান পাওয়ার পর এবার বড় চমক দেখালো দেশটি। রাশিয়ার সহায়তায় মহাকাশে সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করল তারা। শুক্রবার এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এতে বলা হয়েছে, নাহিদ 2 নামের এই যোগাযোগ স্যাটেলাইট রাশিয়ার এক বিশেষ রকেটের মাধ্যমে পাঠানো হয়েছে। ১১০ কেজি ওজনের এই স্যাটেলাইটটি সম্পূর্ণভাবে ইরানি প্রকৌশলীদের নকশায় নির্মিত, যা ইরানের প্রযুক্তিগত সক্ষমতার বড় প্রমাণ। ইরানের এই সাফল্য শুধু ইসরায়েল নয়, পুরো পশ্চিমা বিশ্বকে নতুন করে ভাবিয়ে তুলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মহাকাশে ইরানের এই অগ্রযাত্রা তাদের সামরিক প্রযুক্তির উন্নয়নেও ব্যাপক প্রভাব ফেলবে। একই প্রযুক্তি ব্যবহার করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষমতা বহুগুণ বাড়াতে সক্ষম হবে, যা ইসরায়েলের জন্য এক ভয় ধরানো দুঃসংবাদ। ইয়েমেনি আমেরিকান পলিসি বিশ্লেষক ফাতিমা আল আসরার মনে করছেন, যে প্রযুক্তি স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যবহৃত হয় সেটি বিস্ফোরক বা অস্ত্র বহনে অনায়াসেই ব্যবহারযোগ্য। ফলে এই উৎক্ষেপণ শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বার্তা নয়, এটি একটি পরোক্ষ হুমকি হিসেবেও দেখছে পশ্চিমা বিশ্ব। অন্যদিকে ইরান দাবি করছে এটি শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়েছে।
তাদের ভাষ্য অনুযায়ী মানব কল্যাণ এবং যোগাযোগ উন্নয়নের জন্যই এই পদক্ষেপ। তবে বাস্তবতা হলো এই ঘটনার পেছনে রাশিয়ার সহায়তা এবং সময়কাল, যেটি ট্রাম্পের হামলার হুমকির পরপরই পশ্চিমাদের সন্দেহ আরও গভীর করেছে। সব মিলিয়ে ইরান তার পুরনো ভয়ঙ্কর রূপে ফিরছে, তাতে কোনো সন্দেহ নেই। আর এই ফিরে আসা ইসরায়েলের জন্য যেমন অশনি সংকেত, তেমনি মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য নতুন করে হুমকি হয়ে উঠছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। était de 32 milliards d'euros. যখন গোটা বিশ্ব চোখ রেখেছে গাজার ধ্বংসস্তূপে, যখন এক টুকরো রুটির অভাবে ক্ষুধার্ত শিশুদের কান্না আর্তচিৎকার হয়ে প্রতিধ্বনিত হচ্ছে জাতিসংঘের দেয়ালে দেয়ালে, ঠিক তখনই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ছুড়ে দিলেন এক ঐতিহাসিক ঘোষণা। ফিলিস্তিন রাষ্ট্রকে এবার স্বীকৃতি দেবে ফ্রান্স। আর এটি কোনো সাধারণ ঘোষণা নয়, যেন এই এক ঘোষণাই বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের রাজনীতি, ভেঙে দিতে পারে জোট বাঁধনের পুরনো নকশা। নিজের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে প্রেসিডেন্ট ম্যাক্রো লেখেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী ও ন্যায্য শান্তির প্রতি প্রতিশ্রুতি রেখে আমি সিদ্ধান্ত নিয়েছি সেপ্টেম্বরেই ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। তিনি আরও যোগ করেন, গাজায় যুদ্ধ অবশ্যই থামাতে হবে, রক্ষা করতে হবে সাধারণ মানুষদের, শান্তি সম্ভব, শুধু চাই সংকল্প। কিন্তু অত্যাচারীরা কি এত সহজে মেনে নেবে ম্যাক্রোর প্রস্তাবিত শান্তির বার্তা? না। এই ঘোষণার পরেই যেন শুরু হলো কূটনৈতিক ভূমিকম্প। আর প্রথম ধাক্কাতেই আসে তেল আবিব থেকে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাফ জানিয়ে দেন, এই স্বীকৃতি আসলে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করারই নামান্তর। আর এমন সময়ে ফ্রান্সের এই পদক্ষেপ ইসরায়েলের চোখে এক প্রকার বিশ্বাসঘাতকতা। আর হোয়াইট হাউস, যুক্তরাষ্ট্র পিছিয়ে নেই এই ক্ষোভে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্তকে আখ্যা দিলেন অবিবেচক ও শান্তির বিরুদ্ধাচরণ হিসেবে। বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণার মাধ্যমে ফ্রান্স কেবল কূটনৈতিক বার্তাই দিচ্ছে না, বরং একটি শক্ত রাজনৈতিক অবস্থান নিচ্ছে, যেখানে ইউরোপ ও পশ্চিমা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে যে মানবতা কোনো একপাক্ষিক বিষয় নয়। এটি ইউরোপের মধ্যেও একটি বিভক্তি তৈরি করতে পারে। এমনকি গাজার পক্ষে জার্মানি, যুক্তরাজ্য বা ন্যাটোর অবস্থান এখন প্রশ্নবিদ্ধ। তাই প্রশ্ন যেন থেকেই যাচ্ছে, ফিলিস্তিন রাষ্ট্র কি এবার সত্যিই বাস্তবতা পাবে, নাকি আবারও কূটনৈতিক কথার ভিড়ে হারিয়ে যাবে একটি জাতির পরিচয়? আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার 25 জুলাই ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চলে সাইরেন বাজার পর ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ওই সময় সাইরেনের শব্দে সেই অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা রাস্তাঘাটে ছোটাছুটি করতে থাকে। ইসরায়েলি দৈনিক ইয়োদিওত আহারোনোত জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে দক্ষিণ নেগেভ ও মৃতসাগর অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজে। এর মধ্যে আরাত, কিরিয়াত আরবা ও আইন গেদিতে সাইরেন শোনা যায়। হুথি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে। বিশেষ করে মার্চ মাসে গাজায় 2 মাসের টলমল যুদ্ধবিরতির পর ইসরায়েল নতুন করে অভিযান শুরু করলে ইয়েমেন থেকে আক্রমণের মাত্রা বাড়ানো হয়। উল্লেখ্য যে 2023 সালের নভেম্বর থেকে হুথিরা লোহিত সাগর, অ্যাডেন উপসাগর ও আরব সাগরের বাণিজ্যিক জাহাজকেও টার্গেট করে আসছে। তারা বলছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি নিপীড়নের প্রতিবাদে তারা এসব হামলা চালাচ্ছে। হুথিদের মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, যতদিন পর্যন্ত ইসরায়েলি বর্বর বাহিনী
গাজার মানুষের ওপর নির্বিচার হামলা এবং হত্যাযজ্ঞ বন্ধ না করবে ততদিন পর্যন্ত ইয়েমেন থেকে ইসরায়েলে এই হামলা অব্যাহত থাকবে। এছাড়া ইসরায়েলি বাহিনী যদি ইয়েমেনে আবারও হামলা চালায় তাহলে তার দ্বিগুণ জবাব দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন ইয়াহিয়া সারি। জাতিসংঘ ও ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাব অনুযায়ী 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত 60,000 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এদিকে হুথিদের হামলার জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একাধিকবার ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে। তবে হুথিদের আক্রমণ এখনও পুরোপুরি থামানো সম্ভব হয়নি এবং হুথিরা জানিয়েছে তাদের এই হামলা অব্যাহত থাকবে এবং প্রয়োজনে হামলার মাত্রা আরও বাড়ানো হবে।